আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো টিচিং নিয়ে। মূলত টিচিংয়ের সিস্টেমের যে প্রবলেম, আমাদের উন্নতির জায়গা বা সামগ্রিক অবস্থা, আমি কেমন দেখছি, আমার এক্সপিরিয়েন্স, এগুলোই মূলত আমি আজকে শেয়ার করব। একজন টিচারের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, একজন টিচার যখন ক্লাসরুমে পড়াতে যান, তার যতই ভালো ইন্টেনশন থাকুক, তো ক্লাসরুমে গেলে যখন কি হয় যে ছাত্ররা যখন অনেক গোলমাল করতেছে, হইচই করতেছে, হ্যাঁ, টিচার শান্ত করার চেষ্টা করতেছে, চিল্লাইতেছে, কিন্তু আমাদের ক্লাসরুমগুলোতে তো কেউ কথা শুনে না, শান্ত থাকে না। তো টিচারও পড়ার পরিবেশ পায় না, পড়ানোর পরিবেশ পায় না, ছাত্ররাও পড়া বুঝতে পারে না টিচার কি পড়ায়। তো সব মিলায়া একজন টিচার যখন নাকি পড়ায়, পড়ানোর পর তার ক্লাসরুম থেকে বের হওয়ার সময় মাথা চাপড়াইতে ইচ্ছে করে। আমিও তো ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছি। আমি নিজে যদিও কলেজে পড়ি, পাশাপাশি আমি ছোটদের পড়াই একটা ছোটোখাটো মাদ্রাসায়। তো এরকম এক্সপিরিয়েন্স খুব রেগুলার একটা এক্সপিরিয়েন্স। তো টিচার্সদের পার্সপেক্টিভ থেকে বললাম আসলে কীরকম হয়। তো শেষ পর্যন্ত মনে হয় যে এই বাচ্চাদেরকে পড়ানো আসলে আমার পক্ষে সম্ভব না। কিন্তু এর বিপরীতে এমনও তো হইতে পারতো যে ক্লাসরুমে খুব সুন্দরভাবে সবাই পড়তেছে, পড়া বুঝতেছে, আমি খুব চমৎকার একটা পারফরমেন্স দিচ্ছি, হ্যাঁ, সবাই শান্তভাবে শুনতেছে, আবার যখন প্রয়োজন কথা বলতেছে, প্রশ্ন করতেছে, এঙ্গেজ করতেছে। কিন্তু বাংলাদেশে এমনটা হয় না। কেন হয় না? সমস্যাটা আসলে কোথায়? আমি মনে করি সমস্যাটা আসলে আমাদের স্টুডেন্টদেরও না, আমাদের টিচারদেরও না। আসলে দোষটা হচ্ছে আমাদের সিস্টেমের। আমাদের শিক্ষকরাও এমন একটা ফ্যাক্টরি থেকে উঠে এসেছে, তারাও তো আমাদের মতোই এডুকেশন সিস্টেম থেকে উঠে এসেছে। একসময় তাদেরকেও বিভিন্ন টিচাররা পড়িয়েছে, তারা তো সেই সব টিচারদের কাছ থেকেই শিখেছে, তাই না? তো দেখা যায় কি, এই যে আসলে একজন আদর্শ শিক্ষক কিভাবে পড়ায়, পড়াশোনার টেকনিক কিভাবে, সায়েন্টিফিক টেকনিকগুলো কি, হ্যাঁ, কিভাবে টিচিং করানো যায়, হ্যাঁ, এই যে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স, এইটা আসলে আমাদের কারো মধ্যেই নাই। এটা আমাদের কারো মধ্যেই নাই, যার কারণে ক্লাসরুমে টিচাররাও ভালো পারফরমেন্স দিতে পারে না, স্টুডেন্টরাও ভালো পারফরমেন্স দিতে পারে না। তো এখন আমি কিছু কথা বলবো যে কীরকম হইলে ভালো হইতো, বা আমি কিছু কীরকম চাই আসলে। আমার শিক্ষা জীবনে, আমার এডুকেশনাল লাইফে আমার সবচেয়ে বাজে একটা এক্সপেরিয়েন্স হচ্ছে ক্লাসরুমের এক্সপেরিয়েন্স। আমি এক্সপেক্ট করতাম যে ক্লাসরুমে গিয়ে খুব ভালো কিছু অর্জন করব, অনেক কিছু শিখব, টিচারদেরকে প্রশ্ন করব, একটা ভালো ভালো একটা লার্নিং আউটকাম আসবে। কিন্তু আলটিমেটলি আমি ক্লাসরুম থেকে আসার সময় মাথা ব্যথা ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারিনি। তো এটা আমার খুব বড় একটা আফসোস বা অভিযোগ। কিন্তু আমার হয়তো, কিন্তু অনেকের হয়তো এরকম হবে না, কারণ ক্লাসরুমে অনেকেই আছে যে পুরো ক্লাসটাই গল্পগুজব করে এনজয় করে। ওরা ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, অ্যাবাউট টিচিং আর লার্নিং। বাট আমি ওদের মতো না, সামহাও আমি একটু আলাদা। এই জন্যই খুব প্যারা খাইছি যে ক্লাসরুমে কেন আমি কিছু শিখতে পারতেছি না, টিচারদের পড়ানোর স্টাইল কেন আমার পছন্দ হচ্ছে না। তো আফটার অল কিছু বিষয় যেগুলো চোখে পড়ে, একজন শিক্ষক হিসেবে বা স্টুডেন্ট হিসেবে, আমাদের ক্লাসরুমগুলোতে দ্য কালচার অফ এরর, হ্যাঁ, কালচার অফ এরর জিনিসটা কি? একটা ছাত্র যখন কোনো কিছু পারবে না, ভুল উত্তর দিবে, তখন তাকে নিয়ে মক করা হয়, তাকে নিয়ে মজা করা হয়, সবাই হাসাহাসি করে। বা শিক্ষক অনেক সময় দেখা যায় যে পড়া না পারলে মাইর পর্যন্ত দেয়। তো এই যে একটা বাচ্চাকে যখন নাকি তাকে জিজ্ঞেস করা হচ্ছে, সে পারতেছে না, তখন তাকে অপমানিত হচ্ছে, সে কিন্তু খোলসের মধ্যে ঢুকে যায়। সে কিন্তু পরে আর না পারলে যে ভয়, যে লজ্জা, এর থেকে বাঁচার জন্য সে ক্লাসে আর রেসপন্স করবে না, সে অফ হয়ে যাবে টোটালি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এর অন্যভাবে ওই ছাত্রটাকে এঙ্গেজ করতে পারি, এনকারেজ করতে পারি যে তুমি ভুল করছো বলেই আমরা শিখতে পারতেছি। এই যে এই দৃষ্টিভঙ্গিটা কেন আসে না আমাদের ক্লাসরুমে, আমি জানি না। অনেক কিছুই আমার বিদেশের এডুকেশন সিস্টেম থেকে
জানা আছে। যেমন আমাদের যে জাপান, এই যে জাপানে তারা এডুকেশন শুরুই হয় থ্যাংক ইউ, প্লিজ, সরি, এই ধরনের ম্যানার্স দিয়ে। কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়, কিভাবে নিজেকে গুছিয়ে রাখতে হয়, কিভাবে নতুন কিছু শিখতে হয়, কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে। হ্যাঁ, এই ধরনের যে এডুকেশনগুলো, ম্যানার্সগুলো, এগুলো আগে শেখানো হয় বাচ্চাদেরকে। ক খ গ ঘ, এই যে এগুলা শেখানোর জন্য যে এত জোর দিচ্ছে আমাদের ছোট নার্সারি 1, 2 কেজি ক্লাসগুলোতে, আমি তো দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে গিয়ে সবাই এই ধরনের মানে রিডিং কেনা পড়তে পারে, কেনা লিখতে পারে, তাই না? হ্যাঁ, এটা কম বেশি অনেকের মধ্যে অনেক স্কিলের ঘাটতি থাকে বা একটু কম বেশি থাকে, কিন্তু আলটিমেটলি যখন একটা মানে বাচ্চা ক্লাস 5-এ পড়ে, তখন আলটিমেটলি সবার এই যে রিডিং এবং রাইটিংয়ের দক্ষতা প্রায় সমান থাকে। মানে আমি এভারেজ বলতেছি, কিছু আছে আলাদা। তো দেখা যায় যে মানে এইগুলা নাই আমাদের ক্লাসরুমগুলোতে, এইগুলা শেখানো হয় না। এছাড়া দেখা যায় যে আমাদের ক্লাসরুমে মানে টিচাররা ছাত্রদেরকে কিভাবে ডিমোটিভেট করে, আল্লাহু আকবার, কি বলবো, মানে ছাত্রদের সামনে অন্য টিচারদের কাছে, অভিভাবকদের কাছে ডেকে ডেকে অপমান করে। মানে আমাদের মনে হয় কোনো আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বলতে কিছু নাই। আমাদের ছোটদেরকে কি মানে আমাদের শিক্ষকরা মানুষ মনে করে না? বলতেছে, একজন দেখলাম শিক্ষক বলতেছে একজন অভিভাবকের সামনে ছাত্রকে যে আপনার বাচ্চা ক্লাসে প্রচণ্ড দুষ্টামি করে, কোনো কথা শোনে না, কোনো কিছু পড়ে না, কিছুই পারে না, ও কোনো কথাই শুনতে চায় না। হ্যাঁ, মানে আপনি বাসায় কি করেন ওকে বলতে পারেন না। মানে একটা কথা হচ্ছে আপনি আলাদাভাবে অভিভাবককে ডেকে তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, ঠিক আছে, বাচ্চার সামনে কেন? যাই হোক, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে আমার অবজারভেশন, আমি দেখতেছি। তো মাথায় আরও অনেক কিছু আছে, কিন্তু এখন বলার সময় মানে আসতেছে না। এনিওয়ে, আমাদের ক্লাসরুমগুলা যাই হোক, একটা শিক্ষার পরিবেশ, মানে আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা মানেই বুঝি খুব সুন্দর বোর্ড, এসি, আমাদের ট্যাব থাকবে, ল্যাপটপ থাকবে, ডিজিটাল জিনিসপাতি থাকবে। কিন্তু আসলে এটা ডিপেন্ড করে মেইনলি একজন শিক্ষকের উপর। একজন শিক্ষক যদি রাইট স্ট্র্যাটেজিতে ক্লাসরুমে পারফর্ম করে, আমাদের স্টুডেন্টদেরকে ব্যস্ত রাখতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে শিখাইতে পারে, তাইলে যে লার্নিং আউটকামটা আসবে সেটা অন্য কোনো কিছুতে আসবে না। আচ্ছা, আমাদের মানে একে তো একটা মানুষের সাধারণ মানে অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা সর্বোচ্চ কত, 10 থেকে 15 মিনিট, কিন্তু রিলস, সোশ্যাল মিডিয়া, অ্যাট্রাকশন, ডিস্ট্রাকশন, এইসব কারণে আমাদের যে অ্যাটেনশন স্প্যান, এইটা কমে আসছে 4 থেকে 5 মিনিটের মধ্যে। অর্থাৎ একটা বাচ্চা বা স্টুডেন্ট 4 থেকে 5 মিনিট একটানা কথা শুনতে পারে, এরপর সে মানে উসখুস করবে, সে মানে তার মধ্যে একটা চঞ্চলতা একটা কাজ করবেই, এটা ঠেকানো যাবে না। এটা গায়ের জোরে কিংবা ভয় দেখিয়ে আসলে কন্ট্রোল করা যাবে না। সে হয়তো ফেক করতে পারে সে অ্যাটেনশন দিচ্ছে, কিন্তু আসলে সে কিছুই শিখতে পারবে না ওই ক্লাসরুম থেকে। সো কি করা যায়? আমি স্পেস দিতে হবে আসলে। আমাদেরকে যদি স্পেস না দেয়, মানে আমি হাঁপাই যাই আমার ক্লাসরুমগুলোতে। মানে টিচার আসে একটার পর একটা অঙ্ক করাইতেই থাকে, বোর্ডে লেখাইতেই থাকে, মানে আমি হাঁপাই যাই, মানে ধরতে পারি না, মানে কি একটা অবস্থা। আপনি পড়াচ্ছেন, মানে পড়ার মধ্যে কোনো রসকস নাই। হ্যাঁ, পড়ানোর একটা অ্যামেজিং ওয়ে হচ্ছে স্টোরি টেলিংয়ের মাধ্যমে পড়ানো, গল্পের মাধ্যমে পড়ানো, বিভিন্ন অ্যানালজি, রূপক, হ্যাঁ, হুকের মাধ্যমে পড়ানো, ক্লাসরুমে জিনিসটা বারবার রিভাইজ দেওয়া। হ্যাঁ, আমাদের রসুলের সুন্নত কি, রসুল মানে মাটির মধ্যে চিত্র এঁকে, একটা ওই যে আঙুল দিয়ে বালুর মধ্যে চিত্র এঁকে দাগ কেটে কেটে রসুল বুঝাইতেন যে এটা হচ্ছে সোজা পথ, আর এই যে দাগ কেটে কেটে আঁকা বাঁকা রাস্তা দেখায়া বলতেন এগুলো হচ্ছে সব শয়তানের পথ। তো এইরকম মানে ডায়াগ্রামের মাধ্যমে পড়ানো। হ্যাঁ, তুমি চাইলে একটা ডায়াগ্রাম মানে প্রিন্ট করেও তো নিয়ে আসতে পারো, খাতা বোর্ডে না আঁকতে পারলে।
হ্যাঁ, বোর্ডে লিখে লিখে মানে ডায়াগ্রাম দিয়ে চিত্র দিয়ে দিয়ে পড়ানো, মানে এটা খুব সহজ, একটু এফোর্ট দিতে হয় আর কি, কিন্তু এই এফোর্টটাই টিচাররা দিতে চায় না। ওই সিটে বইসা বই রিডিং পড়ায়। হ্যাঁ, তারপরে এই যে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা, তাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করা, তাদেরকে মানে ক্লাসের মধ্যেই বারবার রিভাইজ দেওয়ানো, কি শিখলো সেটা তাদেরকে প্রেজেন্ট করতে বলা, আবার নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ দেওয়া। মানে আমি মানে যখন একটা জিনিস বুঝতাম তখন আমার ইচ্ছা হইতো যে এটা আমি শো করি। হ্যাঁ, মানে সবাই স্টুডেন্টরা যখন শিখে তারা কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন, এটা মানুষের স্বাভাবিক ধর্ম যে আমি শিখলাম, আমি এটা প্রেজেন্ট করব, একটু সবাই আমাকে প্রেইজ করবে, টিচার এটা অ্যাকনলেজ করবে। মানে আমি যখন কোনো ভালো কিছু বুঝতাম তখন আমার ইচ্ছা হইতো যে টিচার কি বুঝাইতেছে আমি যদি একটু সামনে গিয়ে বুঝাইতে পারতাম। হ্যাঁ, সবাই হয়তো চায় না, কিন্তু এইটা কেন? কারণ এটা আমাদেরকে এনকারেজ করা হয় না, প্র্যাকটিস করানো হয় না। কিন্তু যদি এটা প্র্যাকটিস করানো হইতো, যদি আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেওয়া হইতো ছোট থেকে, তাহলে আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের লার্নিংয়ের যে মোটিভেশন বা অ্যাট্রাকশন, এটা কোন পর্যায়ে চলে যাইতো জাস্ট আমার বলার বাইরে। এনিওয়ে, অনেক কথাই বললাম। তো আলটিমেটলি আমাদের ক্লাসরুমগুলো এখন আসলে মাছের বাজার। এই মাছের বাজার থেকে আমরা একটা সুন্দর চমৎকার একটা পরিবেশে যদি নিয়ে যাইতে চাই, এইগুলো নিয়ে আসলে সচেতনতার বিকল্প নাই। আসলে কেউ তো কথা বলে না, তো কেউ, যার কারণে সাহস করে কেউ যখন কথা বলে না, সব কিছু ধামাচাপা পড়ে যায়। মানে ক্লাসরুমে মানে একটা মানে কগনিটিভ সায়েন্টিস্ট একটা কথা বলছে যে মেমোরি ইজ দ্য রেসিডিউ অফ থট। ডক্টর উইলিয়াম হাম সম্ভবত এই কথাটা বলছিল। তো মানে এটার মানে হচ্ছে ক্লাসরুমে স্টুডেন্ট যা নিয়ে চিন্তা করবে সে সেটুকুই মনে রাখবে। ক্লাসরুমে আমরা কী নিয়ে চিন্তা করি? ক্লাসরুমে খালি চিন্তা করি কখন এই বোরিং ক্লাসটা শেষ হবে, কিংবা আশেপাশের মানুষজনের সাথে কথাবার্তা বলি, আর স্যার যা কিছু বোর্ডে লিখতেছে ওইটা জাস্ট নোট করি। চিন্তা তো দূরের কথা, জাস্ট একটা অ্যাটেনশন ফেকিং করি। কি বলবো আর, মানে আমাদের ক্লাসরুমগুলোতে কোনো মজা নাই। তা আমি আসলে এখানে কিছুটা নিজের যতটুকু সামর্থ্য আছে, নিজে যা কিছু করি, চেষ্টা করি যে আমার ক্লাসরুমটাকে গেমিফাই করার। যেমন আমি যখন গতকাল ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমে গিয়ে আমি আসলে গেমের মতো, মানে বুঝতে হবে যে গেম আসলে কেন অ্যাডিকটিভ। কারণ সেখানে আমার কন্টিনিউয়াস প্রোগ্রেস দেখা যায়, আমার লেভেল দেখা যায়, আমার লিডার বোর্ড থাকে। তো আমিও কি করলাম, কালকে ক্লাসে গিয়ে একটা গ্রাফ আঁকলাম যেখানে স্টুডেন্টদের প্রোগ্রেসটা আমি দেখাবো। আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য মার্ক দিলাম, মানে অ্যাক্টিভিটিগুলো যেমন ক্লাসে প্রশ্ন করা, তারপর ক্লাসে এইচডাব্লিউগুলো দেখানো, তারপর সিডাব্লিউগুলো করা, হ্যাঁ, তারপরে কুইজের উত্তর করতে পারা, এগুলোর জন্য আমি প্রত্যেকের জন্য একটা মানে 5 পয়েন্ট 10 পয়েন্ট করে প্রত্যেকটা টাস্কের জন্য এক্সপি যোগ করলাম। তারপর কার কত এক্সপি হয়েছে সেটা আমি ক্যালকুলেট করতেছি, এবং সেটা আমি গ্রাফে মানে ক্লাস শেষে দেখাই দিলাম। প্রত্যেকটা টাস্ক, প্রত্যেকটা ডিসিপ্লিন, রুটিন স্টুডেন্টরা ওই দিন কীভাবে যে ফলো করার ট্রাই করছে, মানে আমি জাস্ট অ্যামেজিং রেজাল্ট পাইছি। এই যে ক্লাসরুমে গেমিফাই করা, মানে গেমের মতো করে সাজানো, ক্লাসরুমটাকে রিওয়ার্ড দেওয়া, এর মাধ্যমেই আসলে আমি চেষ্টা করতেছি আমার ক্লাসরুমটাকে যতটা সম্ভব আমি যেই জিনিসগুলো পাই নাই ওই জিনিসগুলোকে ইমপ্লিফাই করার। জানি না আলটিমেটলি আমাদের এডুকেশন সিস্টেম কবে চেঞ্জ হবে। যখন আমার এডুকেশন সিস্টেম কিছু দিতে পারতেছে না, আমাকে নিজেকেই স্বশিক্ষিত হতে হবে, সেই ওয়েগুলাই আমি খুঁজতেছি। আমার লাইফের অনেকটা সময় চলে গেছে, কলেজ প্রায় শেষ, কিন্তু লার্নিং আউটকাম খুবই মানে জিরোই বলতে গেলে। আই এম নট হ্যাপি অ্যান্ড স্টিল ফাইন্ডিং ওয়েজ লার্নিং হাউ টু লার্ন। সো এই আর কি। সো এতক্ষণ অনেকগুলো কথা বললাম, শোনার জন্য থ্যাঙ্কস। লাভ ইউ অল। সবাইকে দোয়া করার জন্য আমি আবেদন করতেছি। প্লিজ প্লিজ প্লিজ
একটু দোয়া করবেন যেন লাইফে ভালো কিছু করতে পারি। আর এই চ্যানেলটিতে আমি আমার মানে এই যে ব্রেইনে যে কথাগুলো ঘুরতেছে এইগুলাই জাস্ট আমি শেয়ার করলাম, এই জন্যই এটার নাম হচ্ছে ব্রেইন ডাম্প। সো লাভ ইউ অল ফর লিসেনিং অ্যান্ড বিং উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ ডোন্ট জাজ মাই ইংলিশ।